বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। বাংলাদেশ সহ সারা বিশ্বে অদৃশ্য করোনা ভাইরাসের প্রভাবে মহামারী চলছে। এই অবস্থা আমরা যারা এখনো সুস্থ আছি তাই আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি মোহাম্মদ আবুল হাশেম সরকার, প্রভাষক, রসায়ন, বৌলা ডিগ্রি কলেজ, ফুলপুর, ময়মনসিংহ। আজকে অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আবুল হাশেম সরকার, প্রভাষক, রসায়ন, বৌলা ডিগ্রি কলেজ, ফুলপুর, ময়মনসিংহ। আজকে তোমাদের মাঝে যে বিষয়টি আমি উপস্থাপন করব তা হলো শ্রেণী দ্বাদশ, বিষয় রসায়ন, দ্বিতীয় পত্র, অধ্যায় প্রথম, পরিবেশ রসায়ন। অর্থাৎ দ্বাদশ শ্রেণী রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো গত ক্লাসে আমি তোমাদের এই পরিবেশ রসায়ন থেকে ক্লাস নিয়েছিলাম, বলেছিলাম অ্যাসিড বৃষ্টি কি, এবং অর্থাৎ বায়ুমণ্ডলে কিছু গ্যাস অক্সাইড আছে যা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে ওর বৃষ্টি অক্সাইড সমূহ যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন হয়ে বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে পতিত হয়, তাই অ্যাসিড বৃষ্টি। এবং অ্যাসিড বৃষ্টির কারণ সমূহ পড়েছিলাম, বিশেষ করে কিছু অক্সাইড সমূহ যেমন সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড এবং কার্বনের অক্সাইড সমূহ অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। আজকে এখানে তোমাদের সামনে একটি চিত্র উপস্থাপন করলাম। দেখো কি, টায়ার পুরানো, অর্থাৎ এই দেখো টায়ার পুরানো হচ্ছে। টায়ার পুরানো হলে কি, টায়ার পুরানো হচ্ছে, কাঠ পুরানো হচ্ছে। এখন আছে কি, শীতকাল আছে। শীতকালে অনেক সময় আমরা কি করি, আগুন জ্বালা আমরা শরীরে তাপ দিই, অর্থাৎ আমরা বিভিন্ন আগুন জ্বালায় কাঠ পোড়া, বিভিন্ন খড়কুটো পোড়ানো হয়, তখন কি গ্যাস উৎপন্ন হতে পারে বলতো? তখন কি গ্যাস উৎপন্ন? কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং নাইট্রোজেন অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। টায়ার পোড়ালো কি হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়। কাঠ পোড়ালো কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়। আমরা শিল্প কারখানা বা বিভিন্ন ইট ভাটা কাঠ ব্যবহার করি এবং কয়লা ব্যবহার করি। যখন কাঠ পোড়ানো হয় তখন কার্বন ডাইঅক্সাইড থেকে নির্গত হয়, এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়াও সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, অন্যান্য অক্সাইড যা পরিবেশকে কি করে, পরিবেশে ক্ষতিকর গ্যাসসমূহ পরিবেশে অর্থাৎ বায়ুমণ্ডলে নির্গত হয়। এবং এই যে গ্যাসগুলো নির্গত, টায়ার পোড়ালে কোন গ্যাস নির্গত? কার্বন ডাইঅক্সাইড। কাঠ পোড়ালে কার্বন ডাইঅক্সাইড। এবং ইট ভাটা হইতে যখন কালো ধোঁয়া নির্গত হয়, আমাদের দেখা যায় যে ইট ভাটা যে কালো ধোঁয়া নির্গত হচ্ছে, এটি কি নির্গত হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে। আর তাহলে কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য কি করে? কেউ কি বলতে পারবো কার্বন ডাইঅক্সাইড আমাদের কি করে? কার্বন ডাইঅক্সাইড আমাদের কি, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। আজকে ধন্যবাদ। আজকে আমার পাঠের বিষয় বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ পাঠ শিরোনাম হলো বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি। তোমরা সবাই খাতায় লেখো, আজকে আমার পাঠ হলো বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি। দেখো, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি। আজকে এই পাঠ থেকে তোমরা জানতে পারবে বা বলতে পারবে, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণ শনাক্ত করতে পারবে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণগুলো শনাক্ত করতে পারবে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যা সমূহ ব্যাখ্যা করতে পারবে।
অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড আমাদের পৃথিবী কি কি ক্ষতি করতে পারে তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে কি দেখো, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণগুলো শনাক্ত করতে পারবে, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যার সমূহ ব্যাখ্যা করতে পারবে, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড আমাদের পৃথিবী কি কি ক্ষতি করতে পারে তা ব্যাখ্যা করতে পারবে। এখন দেখো কি একটা চিত্র তোমাদের সামনে উপস্থাপন করলে, দেখো কি এটা কিসের চিত্র দেখা যাচ্ছে? একটা পৃথিবীর চিত্র, অর্থাৎ পৃথিবী, এই যে এখানে সবুজ পৃথিবী, এই যে সবুজ পৃথিবী, তাছাড়া আরেকটা কি চিত্র দেখা যাচ্ছে? দেখো পৃথিবী, আজকে পৃথিবী এরকম উষ্ণ হচ্ছে, অর্থাৎ পৃথিবী এরকম উত্তপ্ত হচ্ছে। এটা চিত্রটা দেখা যাচ্ছে কি আজকে আমাদের পৃথিবীটা কি হচ্ছে? উত্তপ্ত হয়ে উঠছে, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই চিত্রটা তোমাদের সামনে দেখো। আর দেখো এই যে আমাদের যে মহাদেশগুলো আছে, আমাদের যত মহাদেশ, 7টি মহাদেশ আছে, আজকে প্রত্যেক মহাদেশে আজকে আমাদের এই সমস্যা দেখা দিচ্ছে। কি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি। এই যে দেখো পৃথিবীর পুরো পৃথিবীতে যদি আমি তোমাদের সামনে আনা হয়, তাহলে এই 7টি মহাদেশ ধরে আজকে কি হচ্ছে? তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং তাপমাত্রা উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই যে তোমাদের সামনে চিত্রটা, সারা পৃথিবীতে একটা চিত্র উপস্থাপন করা হলো। চিত্রটাতে এটাই বহিঃপ্রকাশ করে যে আজকে সারা পৃথিবী এই তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? যে কারণ সমূহ হলো যানবাহনের ধোঁয়া। এই যে দেখা যায় যে একটা গাড়ি চলছে, গাড়ির পিছনে কি চলছে? কার্বন ডাই অক্সাইড। এই যে কালো ধোঁয়াটা কি কি কোন গ্যাস হতে পারে? কার্বন ডাই অক্সাইড করতে পারে। অর্থাৎ সারা পৃথিবীতে এভাবে যদি আমাদের যানবাহন, প্রতিদিনই যানবাহন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং যানবাহন সংখ্যা বৃদ্ধি পাওয়া এভাবে প্রতিদিনই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে। তাহলে এই কার্বন ডাই অক্সাইড কি প্রতিদিনই আমাদের বৃদ্ধি পাচ্ছে। কলকারখানা ধোঁয়া, এই দেখা এখানে শিল্প কারখানা আছে, এই যে ধোঁয়াগুলা, কালো ধোঁয়াগুলা ভূপৃষ্ঠে অর্থাৎ বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে, এতে কি কার্বন ডাই অক্সাইড পরিমাণ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি গাড়ি, যানবাহন থেকে আমরা কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির পরিমাণ পাচ্ছি এবং কলকারখানা থেকে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে। কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির পরিমাণ দেখো, এই দেখো বনভূমি আছে। আজকে আমরা বিভিন্ন কাজে আজকে আমরা বনভূমি কাঠ কি করতেছি? কাঠ কেটে ফেলছি। এইভাবে দেখা যায় বনভূমি কি হচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ বনভূমি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি ভূপৃষ্ঠে বৃদ্ধি, অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি হবে। বনভূমি ধ্বংসের কারণে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায় দেখা, এই যে তোমার একটা চিত্র দেখা যাচ্ছে। আজকে পৃথিবীর প্রায় 700 কোটি মানুষ প্রতিদিনই দৈনিক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং গাছপালা কি করে? আমরা যে এই মানুষ কার্বন ডাই অক্সাইড, আমরা যে পৃথিবীতে মানুষজন আছে, প্রাণী আছে, তারা কি করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর এই কার্বন ডাই অক্সাইড কি অক্সিজেন গ্রহণ করে, আর কার্বন ডাই অক্সাইড কি করে? এই দেখো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে সে গাছপালা বা বৃক্ষ থেকে সে কি করতেছে? অক্সিজেন গ্রহণ করতেছে। তো প্রতিনিয়ত যদি আমরা গাছপালা ধ্বংস করে ফেলি, তাহলে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। তো বনভূমি ধ্বংস হয়ে গেলে তা আমাদের অক্সিজেন উৎপাদনের পরিমাণ কি হচ্ছে? দৈনিক দিন দিন হ্রাস পাচ্ছে। আবার বিপরীতে তার কার্বন লোক সংখ্যা বৃদ্ধি পাওয়াতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে এবং যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে তা কিন্তু গাছপালা গ্রহণ করার পরে আরো অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে? বায়ুমণ্ডলে থেকে যাচ্ছে, যার জন্য প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড গাছপালা যতই আমরা ধ্বংস করছি ততই দেখা যাও কি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই যে এখানে পোস্ট চিত্র দেখা যায় আমরা
যে আছে অক্সিজেন গ্রহণ করতেছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে। তো এভাবে যদি মানুষের জনসংখ্যা এবং বনভূমি, যেমন একটা দেশের 25% বনভূমি থাকা দরকার, যদি সেই পরিমাণ বনভূমি না থাকে তাহলে দেখা যায় যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আধিক্যের পরিমাণ বেড়ে যায়। তোমরা আরেকটা চিত্র দেখো, এখানে দেখা যাচ্ছে কি যেন একটা ঘরের মতো চিত্র দেখা যাচ্ছে। এই যে একটা ঘরের মতো চিত্র দেখা যাচ্ছে। তোমরা বলেছি যে গ্রিন হাউস এক ধরনের গ্যাস আছে, এগুলো গ্রিন হাউস গ্যাস। যে কিছু সংখ্যক গ্যাস এই পৃথিবীটাকে বায়ুমণ্ডল দ্বারা আবৃত আছে এবং আবৃত অবস্থা বা আচ্ছাদন, বায়ুমণ্ডল দ্বারা আবৃত বা আচ্ছাদিত আছে। এবং বায়ুমণ্ডলে কিছু কিছু গ্যাস আছে যে সূর্য থেকে আগত আয়ার রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি, এগুলো পৃথিবীতে আসে। যখন বিকিরিত হয় তখন এই রশ্মিগুলো সে শোষণ করে বিকিরিত হ্রাস করে, অর্থাৎ রশ্মিগুলো শোষণ করে, এবং রশ্মি শোষণ করার ফলে তার তৎসংলগ্ন এলাকা সে তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রা ধারণ করে রাখে। এই গ্যাস সমূহকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। যেমন মিথেন একটা গ্রিন হাউস গ্যাস, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে গ্রিন হাউস গ্যাসে। কার্বন ডাইঅক্সাইড হলো পৃথিবীর যে আগত রশ্মিগুলো যে শোষণ করে থাকে, সবচেয়ে বেশি পরিমাণ শোষণ করতে পারে কার্বন ডাইঅক্সাইড, 50% পরিমাণ শোষণ করতে পারে। এখন গ্রিন হাউস গ্যাস, মানে এই গ্রিন হাউস গ্যাসটা কিভাবে নামকরণটা হলো, আসলে গ্যাসটা কিভাবে হলো? যে আমরা জানি শীত প্রধান দেশ আছে, যেন 2 মাস 3 মাস আছে, ওখানে সূর্যের বেশি দেখা মিলে না, বরফে আচ্ছাদিত থাকে, কিন্তু ওখানে জনসংখ্যা আছে, তাদের খাবার দাবারের জন্য শাকসবজি দরকার হয়। যখন তারা শাকসবজি উৎপাদন করবে, কিন্তু মাঠ থাকে বরফে আচ্ছাদিত, তখন ওখানে তো শাকসবজি ফলানো সম্ভব না। তখন ওইসব দেশে কাঁচের ঘর তৈরি করা হয়, এবং কাঁচের ঘর তৈরি করা হয় তখন ওই কাঁচের ঘরের মধ্যে তখন ওই শাক সবজি এইগুলা ফলানো হয়। এই ঘরগুলাকে বলা হয় গ্রিন হাউস। আর এখানে এই গ্রিন হাউসে যে শাক সবজি ফলানো হয় তাহলে একটি নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে। আর এই তাপমাত্রাটা সাধারণত কিভাবে বজায় রাখে, যেমন কাঁচ আবৃতি ঘর। গ্রিন হাউস ঘরটা হলো কি কাঁচ আবৃতি ঘর। তোমাদের কি বলছে? কাঁচ দ্বারা আবৃতি ঘর। যখন আগত সূর্যের রশ্মিগুলো এই কাঁচ ভেদ করে ঘরের ভিতরে ঢোকে, তখন তার যে তরঙ্গ দৈর্ঘ্যটা থাকে তা থাকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য থাকে, সে সহজে কাঁচ ভেদ করে ঘরের ভিতরে ঢুকতে পারে। এবং ঘরের ভিতরে যখন বিভিন্ন শাক সবজি বিভিন্ন আছে, এই রশ্মিগুলা তারা শোষণ করার পরে যখন নির্গত করে, তখন আগে যে আলোক রশ্মিগুলার যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল, তখন তরঙ্গ দৈর্ঘ্যের লেন্থ বৃদ্ধি পায়। যখন লেন্থ বৃদ্ধি পায় তখন কাঁচ ভেদ করে তখন এই আলোক রশ্মিগুলা তখন আর বায়ুমণ্ডলে চলে যেতে পারে না। তখন এই আলোক রশ্মিগুলো এই কাঁচের মাধ্যমে হয়ে আবৃত হয়ে থাকে, এবং এই আলোক রশ্মি ঘরের তাপমাত্রা বৃদ্ধি করে। এই ঘরকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। তাহলে আমাদের কিছু গ্রিন হাউস গ্যাস আছে, যে এই গ্রিন হাউস গ্যাসগুলো কি করে, সূর্য থেকে আগত রশ্মিগুলো শোষণ করে এবং বিকিরিত হতে বাধা দেয়, এবং যে রশ্মি পৃথিবীতে আসছে তা পুরাপুরি বিকিরিত হতে পারছে না, অর্থাৎ তারা শোষণ করে যাচ্ছে। ওই গ্যাস সম্পর্কে বলা হয় গ্রিন হাউস গ্যাস। এবং গ্রিন হাউস গ্যাসগুলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, ওজোন, জলীয় বাষ্প, এগুলো গ্রিন হাউস গ্যাস হিসাবে পরিচিত, এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য এই গ্যাসগুলো সবচেয়ে বেশি দায়ী। এখন আরেকটা চিত্রটা আমি যদি তোমাদেরকে দেখাই, যে গ্রিন হাউস ঘটনাটা কি। গ্রিন হাউস পাওয়া যা সূর্যের রশ্মি শোষণ অবিকার। এখন দেখা যায় যে এই যে সূর্য থেকে আগত দেওয়া কতগুলো রশ্মি পৃথিবীতে আসতেছে, এই যে কাজ ঘরের ভিতর ঢুকতেছে, যখন নির্গত হচ্ছে তখন কিন্তু কম। দেখো দুইটা রশ্মি এখানে দেখানো, অর্থাৎ এটাই বোঝানো হচ্ছে
বেশি সংখ্যক সূর্য থেকে রশ্মি পৃথিবীতে আসতেছে, গ্রিন হাউসে পড়তেছে, এবং কম সংখ্যক রশ্মি কি হচ্ছে, বিকিরিত হচ্ছে। অর্থাৎ এই রশ্মিগুলো ওই পৃথিবী যে উদ্ভিদ, প্রাণী বা বিভিন্ন গাছপালা, তৃণলতা যা কিছু আছে তারা কি করতেছে, শোষণ করে, বা বায়ুমণ্ডলে গ্যাস সমূহ শোষণ করছে। আরেকটা দেখো যে তাপমাত্রা বৃদ্ধি কিভাবে করে। এই যে সূর্য থেকে আগত রশ্মিগুলো আছে পৃথিবীতে, এই যে কার্বন ডাইঅক্সাইড আছে, দেখো যে কার্বন ডাইঅক্সাইড করতেছে, এই রশ্মিগুলো সে শোষণ করতেছে। শোষণ করার ফলে যে কম সংখ্যক রশ্মি কি করতেছে, বিকিরিত হচ্ছে। তাহলে বেশি সংখ্যক আলো পৃথিবীতে আসতেছে, কম সংখ্যক আলো বিকিরিত হচ্ছে। তাহলে এই যে তাপটা আলোগুলো সে শোষণ করছে, শোষণের ফলে কি হচ্ছে, তার তৎসগ্ন বা তার এলাকা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এভাবে দেখা যায় যে আমাদের পৃথিবীতে তাপমাত্রা দিন দিন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর এর জন্য প্রধান দায়ী কার্বন ডাইঅক্সাইড। কেন তোমাদের আরেকটি চিত্র দেওয়া আছে, দেখা অ্যানুয়াল গ্রিন হাউস গ্যাস ইমিশন নির্গমন 2005 সালের একটা রিপোর্টে আছে যে ওয়াস্ট মানে অর্থাৎ বজ্র থেকে এত % গ্যাস নির্গত হয়, এগ্রিকালচার থেকে এত, ল্যান্ড চেঞ্জ থেকে এত %, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অর্থাৎ শিল্প প্রক্রিয়াকরণের 4.3% গ্যাস নির্গত হয়, ফুগেটিভ ইমিশন থেকে এত হয়, ইন্ডাস্ট্রি শিল্প থেকে সরাসরি নির্গত হতো, আদার ফুয়েল অন্যান্য জ্বালানি থেকে এত %, 8.6%, ইলেকট্রিসিটি থেকে এত, ট্রান্সপোর্টেশন থেকে বা অর্থাৎ যাতায়াত থেকে এই অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বা বিভিন্ন গ্যাস সমূহ। এভাবে দেখা যায় এই যে এই পরিমাণ গ্যাস বাৎসরিকভাবে আমাদের বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে বিভিন্ন এর থেকে, এগ্রিকালচার, ল্যান্ড ইউজ, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং, ইন্ডাস্ট্রি, আদার ফুয়েল, ইলেকট্রিসিটি, ট্রান্সপোর্টের। আমরা যদি গ্রাফ আকারে ওকে তাহলে সবচেয়ে নির্গত হচ্ছে কোন গ্যাস হচ্ছে, ইলেকট্রিসিটি, ট্রান্সপোর্টেশন, এগ্রিকালচার, ওয়াস্ট, এগুলা থেকে গ্যাসগুলো প্রতিনিয়ত নির্গত হয়েছে, যা আমাদের পৃথিবীকে বায়ুমণ্ডল দূষিত করছে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা কি করতে, বৃদ্ধি করছে। এখন যদি তোমাদেরকে আরেকটা দিতে হয়, বিশ্বের কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধি, দেখো কি 1960, 70, 1980, 1990, 2000, 2010, অর্থাৎ প্রতি 10 বছর পর পর যদি আমরা গ্রাফ বিশ্লেষণ করি, তাহলে আমাদের গ্রাফটা এই যে তাপমাত্রা, বিশ্বের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি, তাহলে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি দেওয়াকে গ্রাফ থেকে কি আমাদেরকে অতিক্রম করে চলছে। এই যে দেখো গ্রাফ থেকে কি প্রতিনিয়ত আমাদের এইটুকু হওয়া উচিত, কিন্তু হচ্ছে কি, বেশি হচ্ছে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এখন দেখো এইভাবে যদি কার্বন ডাইঅক্সাইড পৃথিবীতে বৃদ্ধি পাইতে থাকে, তাহলে এই বৃদ্ধি পাওয়ার জন্য 2030 খ্রিস্টাব্দের মধ্যে পৃথিবীর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। পৃথিবীর তাপমাত্রা কি পাবে, 4 ডিগ্রি সেলসিয়াস। 2030 খ্রিস্টাব্দের মধ্যে পৃথিবীর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এখন যদি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে আমাদের কি কি প্রভাব হতে পারে। এই যে 2030 খ্রিস্টাব্দে পৃথিবীর তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে, কি হতে পারে, কি প্রভাবটা কি পড়তে পারে, দেখো তো। এই যে দেখো আমরা জানি কি উত্তর এবং দক্ষিণ মেরু বরফে আচ্ছাদিত আছে, এবং এগুলা হাজার হাজার বর্গ কিলোমিটার, লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুধু বরফ আর বরফ আচ্ছাদিত আছে। যখন তাপমাত্রা বৃদ্ধি পায়, এই বরফগুলো তখন অর্থাৎ বরফ গলতে শুরু করে বা বরফ গলে যাবে। যখন বরফ গলে যাবে তখন এই যে বরফ গলা পানিগুলা এটা কোথায় প্রবাহিত হবে, কোথায়, সমুদ্রে প্রবাহিত হবে। অর্থাৎ সমুদ্রের তখন কি হলো, বর্তমান যে পানি আছে তার পানির উচ্চতা কিভাবে বৃদ্ধি পাবে, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়। যে বরফ গলে যখন কোথায় যে সমুদ্রে পড়তেছে, সমুদ্রে তখন পানির উচ্চতা বৃদ্ধি পায়। এখন যদি দেখো
যদি এভাবে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাইতে থাকে, বাংলাদেশ যে উপকূলীয় অঞ্চল আছে, যে উপকূলীয় এলাকা প্লাবন, এই যে দেখো এভাবে নিম্ন অঞ্চলগুলো পানিতে ডুবে যাবে। স্বাভাবিক অবস্থা, যেখানে এখানে বসবাস করতেছে মানুষ, এই এলাকা দেখা যাচ্ছে ওই সময় এইভাবে পানি ডুবে থাকবে। এবং শহর এলাকা এবং দেখা যায় নিম্ন চাপল প্রভাবে সমুদ্রের কাছাকাছি এলাকাগুলো, এই দেখো যে এখন বর্তমানে শহর আছে, ঘনবসতিপূর্ণ আছে, মানুষ আছে, বসবাস করতেছে। এক সময় দেখা যাচ্ছে যদি এভাবে থাকে তখন মানুষ তো বসবাস করে অনুপযুক্ত হয়ে যাবে। তখন আর এই সব এলাকা কি মানুষ বসবাস করতে পারে? তখন সমুদ্র উপকূলের এলাকাগুলো কি করবে? মানুষগুলো তাদের আশ্রয়ের জন্য তার অবস্থান পরিবর্তন করবে। তখন অন্যান্য জায়গা মানে শহর এলাকা যেখানে বসবাসের যোগ্য হয় না, দেখা যায় মানুষের ঘনত্ব বৃদ্ধি পেয়ে যাবে। এবং বিভিন্ন সার্বিক আমাদের এই তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি যদি পানির, তার ফলে এভাবে দেখা নিম্ন অঞ্চলগুলো আমাদের প্রবাহিত হবে এবং তার ফলে আমাদের মানব সমাজের উপর একটা বিরূপ প্রভাব পড়বে।